আজকে আমরা আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সাধারণত অনেক মানুষই, বিশেষ করে একটু বয়স যাদের হয়েছে তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেন। আর আমাকে অনেকেই বারবার লেখেন যে ম্যাডাম, এই ধরনের সমস্যা রেওয়াজ করতে গেলে আমাদের হয়, তাহলে আমরা কিভাবে এখান থেকে মুক্তি পাবো বা কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসব। সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো যে অল্প সময় রেওয়াজ করতেই গলার মধ্যে ব্যথা শুরু হয়ে যাওয়া, বা হয়তো আওয়াজ বন্ধ হয়ে আসা, কিংবা গলাটা চট করে বসে যাওয়া, এই ধরনের কিছু সিমটম গলার মধ্যে দেখা যায় যখন রেওয়াজ করতে বসেন। মোদ্দা কথা যে লম্বা টাইম রেওয়াজ করতে পারে না, এমনকি 15-20 মিনিটের মধ্যেই গলা ব্যথা শুরু হয়ে যায়। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আর তার সাথে কিছু এক্সারসাইজও বলবো যেগুলো আপনারা রেওয়াজে অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই উপকৃত হয়েছেন এই ধরনের রেওয়াজগুলো করে, তাই আপনারাও এই রেওয়াজগুলোকে ইউজ করে দেখতে পারেন। 15 ডেজ কন্টিনিউয়াস প্র্যাকটিস করুন, দেখবেন অনেকটা আপনি বেটার ফিল করছেন, বা অনেকটা আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। নমস্কার, আপনাদের সবাইকে গানের স্বরলিপিতে স্বাগত জানাই। আজকে আমরা জানবো কিভাবে আর আমরা রেওয়াজ করলে এই ধরনের প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি, বা এই ধরনের প্রবলেমগুলোকে আমরা এড়াতে পারি। এই ধরনের প্রবলেমগুলো সাধারণত দেখা গিয়েছে যে একটু বয়সে যারা গান শেখা শুরু করেন, কিংবা অনেক দিন লম্বা প্র্যাকটিস বন্ধ আছে, হঠাৎ করে প্র্যাকটিস শুরু করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। তাহলে এই সবার প্রথমে বলি যে এই প্রবলেমগুলো অনেক কিছু কারণে হতে পারে। যে যখন আমরা রেওয়াজ বন্ধ করে দিই বা অনেক লম্বা টাইম রেওয়াজ করি না, তখন আমাদের কর্ডের মধ্যে যে এই স্বচ্ছভাবে গান গাইবার জন্য যে একটা স্মুথ এয়ার, যে একদম অ্যাবডোমিনাল থেকে নিয়ে আপনার চেস্ট থেকে, থ্রোট থেকে, মুখ থেকে, ইভেন এটা আমাদের নসড্রিল, সমস্ত জায়গা থেকে যে ঘুরে হাওয়াটা আসে, মানে এই লাইনটা, সেটা অনেক সময় চোক হয়ে যায়। কারণ রেওয়াজ না হওয়াতে সেই হাওয়াটা প্রপার একটা পাইপের মধ্যে দিয়ে যেটা আসে, সেই আসাটা না হওয়াতে এই প্রবলেমগুলো শুরু হয়। আর সেকেন্ডলি, একটু বয়সের সাথে সাথে আমাদের গলার থ্রোট কর্ড যেটা হয়, সেটা কিন্তু অনেকটা মানে কমজোর হয়ে যায়, অনেকটা সেন্সিটিভ হয়ে যায়, যেটাকে মানে বেশিক্ষণ রেওয়াজ করলে কিন্তু সেই স্ট্রেংথটা বা ধরে রাখতে পারে না, বা এনার্জি লেভেলটাও অনেকটা কম হয়ে যায়। আর একটা কারণ অনেকের হয় যাদের একটু থাইরয়েডের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এই ধরনের প্রবলেম হয়, তো অবশ্যই ডাক্তারের সাথে আপনাদের কথা বলতে হবে। ইভেন অনেকের এটাও হয় যে রেওয়াজ না করলেও যদি আপনি দেখেন যে আপনি একটু বেশিক্ষণ কথা বললেই আপনার গলা বসে যাচ্ছে, বা মানে খানিকক্ষণ পরে আপনার সাউন্ড আসছে না, অনেকের কিন্তু এই ধরনের প্রবলেমও হয়। যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ডক্টর কনসাল্ট করবেন। কোনো থ্রোট প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো আফটার কনসাল্টিং আপনি সেখান থেকে রিলিজ হতে পারেন। বাট ইন জেনারেল অনেকেরই এটা হয়, যখন একটা লম্বা টাইম পরে তারা শুরু করে, তা একটা হয় আমাদের গলা ব্যথা হওয়া, বা গলায় স্ট্রেন আসা, বা শ্বাসকষ্ট বোধ হওয়া, যে আমরা লম্বা টাইম প্র্যাকটিস করতে পারছি না। এটা কিন্তু মেইন ফার্স্ট কারণ যেটা হয়, সেটা হলো ব্রিথিংয়ের থেকে হয়। এই যে আমরা শ্বাস প্রশ্বাস যেটা নিই, সেটা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে, এই যে ভেতর থেকে নিয়ে যে যখন আমরা এই মুখ দিয়ে বের করছি, যেটা আমাদের পেট হয়ে, বুক হয়ে, থ্রোট হয়ে, নসড্রিল হয়ে মুখ দিয়ে বেরোচ্ছে, সেই সময় কিন্তু সেই লাইনটা চোখ থাকে, বা দেখা যায় রেওয়াজ করতে করতে আস্তে আস্তে সেই জায়গাগুলো একটা মুলায়েম মসৃণ পথ তৈরি হয়ে যায়, যেখান দিয়ে হাওয়াটা খুব স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। আর অনেক সময় এটাও হয় যে আমরা গান গাইতে গাইতে যে আওয়াজটা সাডেনলি বসে যায়। যেমন আওয়াজটা মনে করুন, এই যে একটা গলার পাইপ, এই যে একটা হোল থাকে, এই হোলটার মধ্যে দিয়ে যদি ডাইরেক্ট হাওয়াটা বেরিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু এই হোলের মধ্যে দিয়ে বেরোচ্ছে, আর পাশে কোথাও একটা হালকা ছিদ্র, সেখান দিয়েও কিছুটা হাওয়া পাস হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, গলার মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। কারণ আপনার গলার মধ্যে যে আমাদের এই ভোকাল কর্ড, এই কর্ডটার মধ্যে একটা পাইপ থ্রু, একটা লাইন থ্রু যদি আওয়াজটা বেরোয়, তাহলে কিন্তু সেটা একটা সলিড আর কমপ্লিট সাউন্ড বেরোয় সেখানে। আর যদি সেই সাউন্ডটা বেরোবার সময়
তাহলে বা ব্লকেজ ফিল হয়, যে কোথাও আটকাচ্ছে তো পাশ দিয়ে সে হাওয়াটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কিন্তু গলার মধ্যে কম্পন তৈরি হয় বা এই গলার মধ্যে বিভিন্ন ধরনের, কারণ আপনাকে যখন স্বতঃস্ফূর্তভাবে হাওয়াটা বেরোয় না, সেই সময় আমরা এফর্ট বেশি দিই, তার ফলে আমাদের গলার উপরে জোর পড়ে এবং সেটা আমাদের গলার মধ্যে একটা ব্যথা তৈরি হয়ে যায়। এই সমস্ত যে কারণগুলো আছে মোটামুটি নিয়মিত কয়েকটা নিয়ম মানতে হবে। অনেকের গলা কিন্তু আবার খুব সেন্সিটিভ হয়, তাই এই ধরনের প্রবলেম যদি আপনার গলায় তৈরি হচ্ছে তাহলে কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যে একটু নিয়মিতভাবে গলায় গার্গেল করা, কম কথা বলা বা কথা বললে খুব লো পিচে কথা বলা, খুব চিৎকার না করা, এই জিনিসগুলোকে মানে খালি গান যখন আপনি রেওয়াজ করছেন, সেই রেওয়াজের সময়েও যখন আপনি রেওয়াজ করছেন সেই সময় যে ভয়েসটা বা ভলিউমটা আপনি বের করছেন সেটা যেন একটা ব্যালেন্স ভয়েস হয়, সেখানে যেন মানে চিৎকার না হয়, সেখানে যেন আপনার আওয়াজটা বেরোয়। অনেক সময় আমরা এখানেও একটু কনফিউজ হয়ে যায় বা কনফিউশন হয়ে যায়, যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটা আমরা আওয়াজ বা কখন আমরা চিৎকার করছি। যখন একটা নর্মাল স্কেলে নর্মালভাবে আমরা গাইছি, যেমন সা রে গা মা পা, এই যে একটা সা রে গা মা পা, অনেক আছেন সা রে গা মা পা, এই যে সা রে গা, গা থেকে ভলিউমটা বেড়ে গেল এবং সেই ভলিউমটা অনিয়মিতভাবে মানে আনব্যালেন্স ওয়েতে বেড়ে গেল, যেখানে কোনো সামঞ্জস্য নেই স্কেলের সাথে, গলার সাথে, সাউন্ডের সাথে। কারণ আমরা সা রে গা মা কিন্তু এক টোন এক টোন এক টোন একটু একটু করে ধাপ বাড়িয়ে আওয়াজটা নিয়ে যেতে হয়। তার মানে সা রে গা মা পা, এই যে 1 2 3 4 5 5টা স্টেপে গেলাম, আমাদের আওয়াজের পরিবর্তন হলো, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে, সামঞ্জস্য আছে। কোনো আওয়াজের থেকে কিন্তু আলাদাভাবে খাপ খাওয়া হয়ে আওয়াজটা বেরোলো না। সেই ক্ষেত্রে যদি আমরা সা রে গা মা পা দা এরকমভাবে আওয়াজটা শুরু করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গলার এই যে প্রথম বিগিনিং স্বর যেটা লাগলো সা, আর পা পর্যন্ত কিন্তু একটা মানে অসামঞ্জস্য ভয়েস বেরোলো, মানে সেখানে কিন্তু কোনো সামঞ্জস্য নেই একটা স্বরের সাথে আর একটা স্বরের। তাহলে যখনই গান গাইতে হবে এইটা মাথায় রাখতে হবে, যখনই আপনার যে ভলিউমটা যে স্কেলে গান গাইবেন, প্রত্যেক স্কেলের সাউন্ড আলাদা, প্রত্যেক স্কেলের কিন্তু রুট ম্যাপ কিন্তু সব স্কেলের জন্য সমান। যদি কেউ জি শার্পে গান তাহলে সা রে গা মা পা এইভাবে পারবেন। কেউ যদি এ শার্পে গাইছেন সা রে গা মা পা, এই যে 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 স্কেলে গান না কেন কিন্তু সা থেকে রে, রে থেকে গা, গা থেকে বা মা বা এইভাবে আমরা যে তার সপ্তক সা পর্যন্ত যাই, একটা স্বরের সাথে আরেকটা স্বরের যেন সামঞ্জস্য থাকে, ব্যালেন্স থাকে, কোনোটা যেন না মনে হয় যে একটা স্বর থেকে আরেকটা স্বরে আমরা এক টোনের বেশি জাম্পিং করলাম। কারণ শুদ্ধ স্বরে প্রত্যেকটি স্বরের মধ্যে 1 টোনের গ্যাপ থাকে, এটা মাথায় রাখতে হবে প্র্যাকটিস করার সময়। তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনারা সঠিক আওয়াজ লাগাচ্ছেন নাকি সেই আওয়াজটা চিৎকারে রূপান্তরিত হচ্ছে। তাহলে চলুন, মোটামুটি আমরা ব্যাপারটা বুঝে গেলাম। বেশি অনেক ডিটেলস বিস্তারিত বললে অনেক সময় দেখবেন অনেক কিছু কনফিউশন হয়। সিম্পল ওয়েতে এই কি এই ধরনের প্রবলেম এসে থাকে আর এই প্রবলেমের জন্য আপনাকে কি কোন দিকে ফোকাস করতে হবে সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করলাম। এইবারে আমরা চলে আসবো রেওয়াজ। অনেক সময় হতে পারে যে আপনাদের রেওয়াজ প্রসেসটা ঠিক হয় না, তাই যাদের একটু এজ গ্রুপ হয়ে যায় যখন আপনারা শুরু করবেন তারা কিন্তু একটু রেওয়াজটা মন্দ্র থেকে মধ্য, মানে যদি আমরা যেমন মনে করুন জি শার্প বলি, জি শার্পের একটা রেঞ্জ থাকে, একটা স্কেল হয় সা রে গা মা পা ধা নি সা, যারা জি শার্প পিচে গাইছেন বা মনে করুন কেউ এ শার্প পিচে গাইছেন মানে এ শার্প স্কেল ফলো করছেন, তাহলে তারা সা রে গা মা পা ধা নি সাটা যাবেন অপরে। এইবারে যদি আমরা মানে পা থেকে মন্দ্র সপ্তকের পা থেকে মধ্য সপ্তকের পা, আপনি মনে করুন এইটা আপনার গলার রেঞ্জ, কোনো স্কেল ধরতে হবে না, এটাকে একটা রেঞ্জ মনে করুন। তাহলে যদি আমরা রেঞ্জ মনে করে এখানে আগে বাড়ি, কিভাবে বাড়বো? যেই স্কেলই হোক না কেন আপনারা আপনাদের স্কেলেই প্র্যাকটিস করবেন, সেটা মন্দ্র সপ্তকের পা থেকে নিয়ে মধ্য সপ্তকের পা পর্যন্ত, ঠিক আছে? তাহলে সেইখানে আমরা কি করব, এখানে আমরা যখন প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করবেন আপনি,
যে আমরা শুদ্ধ স্বরটাকে প্রথমে লাগাবো, তারপরে সেই প্যাটার্নটা অনুযায়ী আমরা একটা একটা করে বিকৃত স্বর মানে শুদ্ধ স্বরে সেই বিকৃত স্বরগুলোকে চেঞ্জ করব। আমি বলছি না যে 10টা থার্ডের মধ্যে চলে যান, থার্ড একটা আলাদা প্র্যাকটিস, সেটা করতেই পারেন, বাট আমরা 12টা স্বরকে গলার মধ্যে এইটুকু স্কেলের মধ্যে প্র্যাকটিস করব, ঠিক আছে? প্রথমে কিন্তু ওখানে যাবেন না, এই প্র্যাকটিসটা মর্নিংয়ে আপনি 20 মিনিট করুন। আপনি দেখবেন প্রথম দিন দ্বিতীয় দিন আস্তে আস্তে কিন্তু আপনার গলার স্ট্রেংথ বাড়বে, আপনি গাইতে পারছেন। এইটা 15 দিন প্র্যাকটিস করবার পরে আস্তে আস্তে এবার আপনাকে ট্রাই করতে হবে আরেকটু আগে যাওয়ার। তাহলে দেখবেন গলায় স্ট্রেংথ আসা বা এই যে দম ফুলে যাওয়া এই ব্যাপারগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পেরেছেন। তাহলে চলুন প্রথমে শুদ্ধ স্বরকে প্র্যাকটিস করবো। কেমন ভাবে? সা নি ধা পা পা ধা নি সা। যখনই প্র্যাকটিস করবেন, আরেকটা জিনিস, যখনই আপনারা প্র্যাকটিস করবেন, আমি সবসময় বলি যে প্র্যাকটিস কিন্তু সেটা রেওয়াজ হোক আর আপনি অলংকার প্র্যাকটিস করুন, যাই প্র্যাকটিস করুন না কেন, তালটাকে কিন্তু একদম কখনো ছাড়লে হবে না, রিদমটাকে কিন্তু আপনাকে ছাড়লে হবে না। তাই যে কোনো একটা তাল কায়ার বা 8 মাত্রা হোক 16 মাত্রা হোক একটা বিটের মাধ্যমে যদি গান, তাহলে এই রেওয়াজের সাথে সাথে আপনার ছন্দটাও তৈরি হয়ে যাবে। চলুন আমরা একটা তাল নিয়ে নেব। নি রা পা পা ধা নি সা সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। প্রত্যেকটা স্বরে স্ট্রোক দিয়ে দিয়ে গাইবেন। সা রে গা মা এইভাবে টেনে গাইবেন না, যেমন গাইলাম আরেকবার রিপিট করছি। সা নি ধা পা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। এটা আমরা শুদ্ধ স্বরে করলাম। এইবারে আমরা রেটাকে কোমল লাগাবো। সা নি ধা পা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। এবারে আমরা চলে যাব কোমল গা। সব শুদ্ধ থাকবে, গাটা কোমল। সা নি ধা পা পা ধা
सा सा रे गा मा पा पा मा गा रे सा नी धा पा पा धा नी सा। এবারে আসবো তীব্র মা, যাকে আমরা করিমা বলে থাকি। তাহলে চলুন, সা নি ধা পা পা ধা নি সা সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। এখানে আমি প্রত্যেকটা স্বরে 4টি করে বিট দিচ্ছি, আর এন্ডিং নোটে এসে আমি 8টা বিট লাগাচ্ছি। তাহলে আপনারা এরকম 4টে বা 8টা করে বিটও দিতে পারেন, যেটা আপনার গলার জন্য আপনার কমফোর্ট লাগবে। 8টি করে বিট দিলে আরও ভিডিওটি লম্বা হবে, সেই জন্য আমি 4টে করে বিট দিলাম। এবারে কোমল ধা লাগাবো। তাহলে কোমল ধাটা আমরা কোথায় লাগাবো? মন্দ্র সপ্তকে লাগাবো, কারণ মধ্য সপ্তকে আমরা পা পর্যন্তই রেওয়াজ করব। তাই কোমল ধাটা চলে যাবে মন্দ্র সপ্তকে। সা নি ধা পা পা ধা নি সা সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। এবারে আমরা চলে যাব কোমল নি। এই আরেকটি বিকৃত স্বর বাকি আছে, সেটা হলো কোমল নি। যথাযথ এখানেও আমরা কোমল নিটা মন্দ্র সপ্তকে লাগাবো, কারণ মধ্য সপ্তক আমরা পা পর্যন্ত রেওয়াজ করছি। তাহলে চলুন, সা নি ধা পা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা। আবার একবার শুদ্ধ স্বরে ফিরে আসবো। শুদ্ধ স্বরের রেওয়াজ থেকে শুরু করেছিলাম, আবার শুদ্ধ স্বরের রেওয়াজ চলে আসবো। সা নি ধা পা পা ধা নি সা সা রে গা মা পা
ধা পা পা ধা নি সা। দেখলেন যে কমপ্লিট রেওয়াজটা, এটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট, আপনার 20-25 মিনিট সময় লাগবে। এই রেওয়াজটা ফার্স্ট 15 ডেজ আপনি প্র্যাকটিস করুন। এটা আপনার ফার্স্ট প্র্যাকটিস হবে মন্দ্র সপ্তকের পা থেকে নিয়ে মধ্য সপ্তকের পা পর্যন্ত। এই যে 12টি স্বরের রেওয়াজ, এই 12টি স্বরকে কিন্তু আমরা থার্ড অ্যাকর্ডিংলি রেওয়াজ করব না, আমরা স্বর হিসাবে রেওয়াজ করব। একটা একটা স্বরকে পরিবর্তন করব। প্রথমে পুরো শুদ্ধ স্বর লাগালাম, তারপরে রে গা মা ধা নি সিকোয়েন্সে প্র্যাকটিস করব। যেখানে মন্দ্র সপ্তকে ধা আছে সেখানে মন্দ্র লাগাবো, যেখানে আমাদের মধ্য সপ্তকে স্বর পড়েছে সেখানে আমরা মধ্য সপ্তক লাগিয়েছি। যথারীতি আপনারা দেখেছেন যে আমরা মন্দ্র সপ্তকে ধা নিয়ে রেওয়াজ করলাম, আর মধ্য সপ্তকে রে কোমল গা আর গরিমায় রেওয়াজ করলাম। এইটা কিন্তু আপনার বেসিক রেওয়াজ। এই রেওয়াজটা করবেন, আপনার গলায় দেখবেন কোনো স্ট্রেন নেই, ব্রিথিং ধীরে ধীরে ব্রিথিং আপনার বাড়বে। এই যে টুকরোটা, যেমন সা নি ধা পা, পা ধা নি সা, সা রে গা মা পা, পা মা গা রে সা, নি ধা পা, পা ধা নি সা। এইটা কিন্তু একটা টুকরো, এইটা কিন্তু প্যাটার্ন, সিঙ্গেল প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নটাতে আপনি যখন প্র্যাকটিস করবেন, এখানে কিন্তু এক একটা নোটকে স্ট্রোক দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাতে আপনাদের গলার মধ্যে যে অসামঞ্জস্য, যে আনইভেন লেভেল করের মধ্যে তৈরি হয়েছে, সেই লেভেলটা আস্তে আস্তে কিন্তু একটা প্রপার লেভেলিংয়ে আসা শুরু হয়ে যাবে। তাহলে সব সময় কিছু এক্সারসাইজ, কিছু প্র্যাকটিস এমন থাকে যেটা আমাদের গলাকে তৈরি করে, গলাকে তৈরি করবার জন্য প্র্যাকটিস করতে হয়। যে সব অলঙ্কারে কিন্তু আমাদের গলার কর্ডের এফেক্ট হয় না, এটাও আপনারা জানবেন। তাই কিছু স্পেসিফিক অলঙ্কার থাকে, এক্সারসাইজ থাকে, কিছু টেকনিক থাকে, যেগুলো আপনাদের কিন্তু ফলো করা খুবই দরকার। আপনাদের সাথে আমি একটা আমার নতুন টেকনিক শেয়ার করলাম, আর এটা থেকে আমার অনেক স্টুডেন্টরা বেনিফিট পেয়েছে। তাই আশা করি যারাই আপনারা এই ধরনের প্রবলেম ফেস করছেন, খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই রেওয়াজের মাধ্যমে সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের গলায় কিন্তু একটা সুন্দর আওয়াজ তৈরি হবে, একটা প্রপার রেঞ্জ ডেভেলপ হবে। তাহলে চোখ রাখবেন, পরের এপিসোডে এর নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করব। তাহলে এই কম্বাইন্ড পার্টগুলো যদি আপনারা একসাথে পরপর একটা ডিউরেশন টাইম ধরে ধরে প্র্যাকটিস করেন, 15 ডেজ এইটা, 15 ডেজ এইটা, এবং আরেকটা 15 ডেজ, এরকম যদি 2-3 মাসে এই রেওয়াজগুলোকে একটা ছন্দবদ্ধ লয়ের মধ্যে দিয়ে প্র্যাকটিস করেন, ডেফিনেটলি আপনারা এই ধরনের যে কোনো প্রবলেম থেকে বাইরে আসবেন এবং আপনাদের ব্রিথিং সিস্টেমে ডেভেলপ হবে, আপনাদের ব্রিথিং ক্যাপাসিটি বেড়ে যাবে। দেখবেন গলার মধ্যে স্ট্যামিনা আসবে, গলার মধ্যে যে আগে যে স্ট্রেন আসতো বা এই যে টায়ার্ড হয়ে পড়তেন, গলাটা বসে যেত বা সাউন্ড বন্ধ হয়ে যেত, এই সমস্ত প্রবলেম থেকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। উইদিন 1 উইক আপনারা এই বেনিফিট বুঝতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট লিখে এনকারেজ করবেন। অনেকটা সময় নিয়ে, অনেকটা টাইম নিয়ে আপনাদের প্রবলেমটা দেখে আপনাদের সামনে আসি ভিডিওগুলো নিয়ে। তাই যদি আপনাদের সাপোর্ট পাই, আরও মোটিভেশন মেলে আপনাদের জন্য নতুন নতুন আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে, ডিসকাস করতে। তাহলে আপনারা প্র্যাকটিস করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত রেওয়াজ করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে এই ধরনের কোনো একটা নতুন টপিকের সাথে। ধন্যবাদ।